বিয়ের মণ্ডপে বসেই সব সত্যি জেনে গেল ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশা ছদ্মবেশ নিয়ে ঐশীর সমস্ত গয়না চুরি করে নিয়ে পালিয়েছে। কিন্তু কতক্ষণ আর পালাবে নিশা? পুলিশের গাড়ি নিশার গাড়িটাকে রীতিমতো ফলো করতে থাকে। নিশা চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক না কেন গয়নাগুলো নিয়ে যাতে একেবারে পালাতে পারে। এর মধ্যেই বাড়িতে খবরটা রটে গেছে। দুর্জয় তখন বলে, এবার কি হবে? ঐশীর সমস্ত গয়না যদি চুরি হয়ে যায়, ওই মোহিত মোদি তো আমাদের ছেড়ে কথা বলবে না। এরপরে আমাদের সমস্ত যারা রয়েছে ইনভেস্টমেন্ট করেছে এই বিজনেসটায়, তারা তো মুখ ফিরিয়ে নেবে। আমরা তো একেবারে পথে বসে যাব। কি হবে এখন? আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক তখনই শঙ্খ বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, এই যে চুরি হলো, কে জানলো? এই কথাটা তো বাইরের মানুষের জানার কথা ছিলই না। এই কথাটাকে আমরা চেপে রেখে দিয়েছিলাম। ঐশী তো এই প্রজেক্টটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু রাতারাতি যে এই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হবে, এটা তো আমরা ভাবতেও পর্যন্ত পারিনি। কি করব আমরা বুঝতে পারছি না তো। তখনই কাকুমণি বলে, আরে কি হয়েছে শঙ্খ? তোমাদের চোখ মুখ দেখে এরকম লাগছে কেন? সব ঠিক আছে তো? শঙ্খ তখন বলে, কি করে ঠিক থাকবে, সব কিছু এখন শেষ হয়ে গেছে। আরে ঐশীর দোকানে রীতিমতো ডাকাতি পড়েছে, সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। পুলিশ সামলেছিল, কিচ্ছু করতে পারেনি। কাকুমণি বলে, কি বলছো কি শঙ্খ? গয়নাগুলো শেষ পর্যন্ত কি উদ্ধার করা গেল? শঙ্খ তখন বলে, না, গয়নাগুলো শেষ পর্যন্ত উদ্ধার করা যায়নি, মনে হচ্ছে আর উদ্ধার করা যাবেও না। এরপর ঐশীর সাথে ফোনে কথা বলতে থাকে শঙ্খ আর জিজ্ঞেস করে শেষ পর্যন্ত কি হলো। তখনই শঙ্খকে ঐশী বলে, পারলাম না, অনেক চেষ্টা করেও আমি কিচ্ছু করতে পারলাম না। মনে হচ্ছে গয়নাগুলো আর ফেরত পাওয়া যাবে না। আমি একেবারে পথে বসে পড়লাম। এর মধ্যেই নিহারিকা বলে, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, শোনো না। বিয়ের মণ্ডপে আমি বিভাকে দেখিনি। এত বোনের প্রতি ভালোবাসা তাহলে কোথায় গেল? বিয়ে হয়ে যাচ্ছে বোনের, আর নেই। এই ব্যাপারটাকে কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। তখনই দুর্জয় বলে, আরে নিহারিকা, তুমি এখন এসব নিয়ে পড়লে, এদিকে আমাদের বিজনেসটা রীতিমতো শেষ হতে বসেছে, কে নেই সেটা নিয়ে এখন মাথা ঘামাচ্ছে। কিন্তু নিহারিকা যেটা বলতে চেয়েছিল সেটা দুর্জয় বুঝতেই পারেনি। তার মধ্যেই কাকুমণি বলে, এই শোনো নিহারিকা, এখন এই সমস্ত কথা আর কাউকে বলবে না, বুঝতে পেরেছ? আমরা যতক্ষণ না ফিরে আসছি আমাদেরকে বেরোতে হবে, চলো। এরপর শঙ্খ, দুর্জয় আর কাকুমণি তিনজন মিলে বেরিয়ে পড়ছে। এর মধ্যেই জ্যোতি তখন বলে, ভানুদা, এইভাবে আমি আর কতক্ষণ বসবো? তুমি এক কাজ করো, লাইটগুলো বন্ধ করে দাও আর আমি এখান থেকে বেরিয়ে যাই। দিদি না আসা পর্যন্ত আর আমি অপেক্ষা করব না। ভানু তখন বলে, চুপ কর, এখন এসব বলিস না উজি। আমি ওই শরবতে ঘুমের ওষুধটা মিশিয়ে সবাইকে খাইয়ে দিতে বলেছি। সবাই ঘুমিয়ে পড়লেই আমরা এখান থেকে পালিয়ে যাব, কেমন? জ্যোতি তখন বলে, এতটাও সহজ হবে না, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। কিছু একটা গন্ডগোল কিন্তু হবেই হবে। এরপরেই ভানু বলে, কিন্তু তুই যদি এখান থেকে পালাস তাহলে আমরা সব থেকে বেশি বিপদে পড়বো, এই কথাটা অন্তত মাথায় রাখ। ঋষি তখন বলে, কি হয়েছে জ্যোতি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তা করছো। সব ঠিক আছে তো? তখনই উজি বলে, হ্যাঁ সব ঠিক আছে, কেন ঠিক থাকবে না? এরপরেই নিহারিকা বলে, আচ্ছা জ্যোতি, সবাইকে দেখতে পাচ্ছি, তোমার দিদিকে তো দেখতে পাচ্ছি না, তোমার দিদি বিভা কোথায়? এরপরে জ্যোতি বলে, আসলে আমি আর বাবা ছাড়া তো সেরকম কেউ নেই। আপনাদের বাড়ির গেস্টদের, আমাদের বাড়ির গেস্টদেরকে সবাইকে আপ্যায়ন করছে আমার দিদি। কেন বলুন তো? তখন নিহারিকা বলে, না মানে তোমার বিয়ে নিয়ে তার তো সব থেকে বেশি উত্তেজনা ছিল, তাই বলছি আর কি। বিয়েটা হয়ে যাচ্ছে, তাকে দেখতে পাচ্ছি না, ব্যাপারটা আমার খুব একটা সুবিধের লাগছে না। এরপর উজি বুঝতে পারে তার দিদি হয়তো গয়না নিয়ে এসে পৌঁছতে পারবে না, আর এদিকে বিয়েটাও আটকাতে পারবে না। এর মধ্যেই ভানু বলে, দেখ উজি, তোকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তুই টেনশন করছিস। এই যে টেনশন করছিস এটা করিস না, আমাদের সব কিছু সামলাতে দে। এরপরেই 7 পাকে ঘোরার সময়টা চলে আসে। তখন জ্যোতি উঠতেই চায় না। এরপর পৃথা জোর করে উঠিয়ে বলে, কি হয়েছে জ্যোতি, তোমার কি কোনো অস্বস্তি হচ্ছে? জ্যোতি তখন বলে, আমার শরীরটা আসলে ভালো লাগছে না। এরপর ঐশী পুলিশকে ফোন করে আর বলে, কি ব্যাপার, এখনও কোনো আপডেট দিচ্ছেন না? আপনারা কি শুরু করেছেন? আমার কোটি কোটি টাকার গয়না রয়েছে ওখানে, মোহিত মোদির মেয়ের বিয়ে বলে কথা। গয়না যদি ঠিক সময় পৌঁছতে না পারে তাহলে আমি যেমন কেস খাবো আপনারাও কিন্তু কেস খাবেন। এরপর অফিসার বলে, ম্যাডাম আমরা দেখছি কি করা যায়। এদিকে নিশা এমন জোরে গাড়ি চালায় যে গাড়িটা ব্রিজ ভেঙে একেবারে জলের মধ্যে পড়ে যায়, আর সেটা দেখে পুলিশ হতবাক হয়ে যায়।
পুলিশ কি করবে বুঝে উঠতে না পেরে পুলিশ তাদের টিমকে ডেকে নিয়ে আসতে চায়। ঠিক তখনই নিয়ে চলে গেছে গয়নাগুলো নিশা। গয়না নিয়ে নিশা পালিয়ে যায় আর অফিসাররা এসে কিছুই আর খুঁজে পায় না। এরপরেই ফোন করেছে আর বলে ম্যাডাম গয়না নিয়ে পালিয়েছে। ঐশী তখন বলে আপনারা তো ওদের পিছন পিছনই ছিলেন, তাহলে কি করতে পারলেন? অফিসার বলে আমরা ছিলামই, কিন্তু গাড়িটা না ব্রিজ ভেঙে জলের মধ্যে পড়ে যায়। এরপর যখন আমরা আমাদের টিম নিয়ে আসতে যাই তার মধ্যেই দেখি গয়না নিয়ে পালিয়ে গেছে ওই পাঞ্জাবি লোকটা। তখনই ঐশী বুঝতে পারে আর কোনো চান্সই নেই ওই গয়নাগুলো ফিরে পাওয়ার, সব আশা শেষ। এর মধ্যেই জ্যোতির শরীরটা খুব একটা ভালো লাগছে না। অন্যদিকে নিহারিকা এসে ঋষির বাবাকে বলে দাদা একটা বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের গয়নার বিজনেস মানে ঐশীর যে গয়নার বিজনেসটা ছিল, আজকে যে মোহিত মোদির বিয়েতে এতগুলো গয়না যাওয়ার কথা ছিল সেই গয়না কিন্তু ডাকাতি হয়ে গেছে। আর এটা শোনার পর ঋষির বাবা অবাক হয়ে যায় আর বলে কি বলছো কি নিহারিকা? নিহারিকা বলে হ্যাঁ, আমি বলতে এলাম আপনার ভাই শঙ্খ দুর্জয়দা সবাই কিন্তু চলে গেছে। এরপরেই চলে এসেছে ঋষির বাবা এইটা বলতে ঋষির মাকে। শোভাদেবী বলে সে কি গো, এত কোটি কোটি টাকার গয়না চুরি হয়ে গেল, কিন্তু এখন এই বিয়ের মাঝখানে এসব কিছু বলো না। ঋষির কান পর্যন্ত পৌঁছলে ঋষি কিন্তু বিয়ে ছেড়েই চলে যাবে, আর সেটা খুব একটা ভালো হবে না। আমার ছেলের বিয়েটা এত বছর পর আমি ভালোভাবে দিতে পারছি, আমি চাই ওর বিয়েটা অন্তত হয়ে যাক। তখনই নিহারিকা বলে দিদি আমার কথাটা শোনো, আমার কিন্তু কিছু একটা খটকা লাগছে। ওই মেয়ের যে দিদি বিভা, ওকে কিন্তু আমি বিয়ের মণ্ডপে কোথাও দেখলাম না। তখন শোভাদেবী বলে দেখ তুই আর এসব নিয়ে বাড়াবাড়ি করিস না, অলরেডি ওদের ওপরে অনেক সন্দেহ করেছিস আর ওরা কিন্তু সবটা ক্লিয়ার করে দিয়েছে, এখন ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক। এর মধ্যেই জ্যোতি নাটক করতে শুরু করে, অর্থাৎ উজি এমন ভাব করতে থাকে যে তার মাথা ঘোরাচ্ছে, অসুবিধা হচ্ছে। তখনই মাসিমণি বলে আসলে উপোস করে রয়েছে তো তাই হয়তো শরীরটা খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা তুমি একটু ভেতরে যাবে, ওয়াশরুমে যাও। এরপরে খেয়া নিয়ে যাচ্ছে ওয়াশরুমে। আর এর মধ্যেই ভানু তখন বলে এবার আমি কি করব বুঝতে পারছি না, নিশাও আসছে না, কোনো রকমের কোনো কিছু করার মতন উপায়ও দেখছি না। এরপরেই বাথরুমে গিয়ে দরজার ছিটকিনিটা আটকে দিয়ে উজি ফোন করে ভানুকে আর বলে ভানুদা আমি এখান থেকে পালাতে চাই, আমি বাথরুমের জানলা দিয়ে পালিয়ে যাব, ভানুদা বলো না। ভানু তখন বলে না না উজি তুই এটা করিস না, তুই এখানে আয়, আমি একটা ব্যবস্থা করছি, তুই এরকমটা করিস না, তাহলে আমরা আরও চাপ খেয়ে যাবো। পর উজি ভাবে যে করে হোক কিছু একটা করতে হবে। উজি বিয়ের মণ্ডপে আবারও চলে আসে। যখনই সিঁদুরদানটা হতে যাবে তখনই পুলিশ অফিসার এসে এই বিয়েটাকে আটকে দেয়। আর ঋষি পুলিশ অফিসারের কাছ থেকে চরমতম সত্যিগুলো জেনে জাস্ট অবাক হয়ে যায়। আর উজিও বুঝতে পারে এই বিয়ে হয়তো আর হবার নয়।